শেয়ার মার্কেটের লেটেস্ট নিউজ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, নিউজের প্রভাব কিন্তু শেয়ার মার্কেটে দুর্দান্ত, আমি বারে বারে বলেছি। কিন্তু সেই নিউজকে আপনাকে বুঝতে হবে, কোন নিউজটি গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হবে, এবং তার পিছনের কাহিনী কী আছে বুঝতে হবে, এবং সেটি ভবিষ্যতে কেমন করে প্রভাব ফেলতে পারে সেটি কিন্তু বুঝতে হবে। তো আমরা এমনই দুটি নিউজকে নিয়ে আলোচনা করছি। নিউজ তো হাজারও আছে, তার মধ্যে দুটি কেবলমাত্র নিউজ নিয়ে আমি আলোচনা করব। আপনারা যারা সত্যিকারেরই শেয়ার মার্কেটকে শিখতে চান, বুঝতে চান ভিতরের ঘটনাগুলো কি চলছে, তাহলে এই ঘটনাগুলোকে মন দিয়ে শুনুন এবং প্রত্যেকটি শব্দকে বোঝার চেষ্টা করুন। একটা নিউজ এসেছে, সেই নিউজটি হচ্ছে যে ভারতের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, মানে বিদেশি মুদ্রার যে তহবিল, সেটা বেড়ে দাঁড়িয়েছে 690.62 বিলিয়ন মার্কিন ডলারে। তো এটি কি বড় একটা নিউজ যে আমাদের বিদেশি বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটাকে বেড়ে দাঁড়িয়েছে। আগে কত ছিল জানতে হবে, বেড়ে দাঁড়ালে পরে কি হবে জানতে হবে, এটি কি প্রমাণ করে। শুধুমাত্র একটা ছোট্ট এক লাইনের একটা খবর। ভারতের যে ইউএসডি রিজার্ভ, ইউএসডি মানে হচ্ছে ইউনাইটেড স্টেটসের যে ডলার, সেটাকে ছোট সংক্ষেপে বলা হয় ইউএসডি। ইউএসডি ডলারের অর্থাৎ ইউএসডি রিজার্ভ সেটা কিন্তু ইনক্রিজ করলো। তার মানে কি, আমরা বৈদেশিক মুদ্রা বাড়াতে পারলাম। তো বাড়ায় কিভাবে এবং বাড়লে কি হবে, এক এক করে আসছি। তো আমাদের যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ 690.62 বিলিয়ন ডলার, একদম এক্সাক্ট ডেটা না মনে রাখলেও চলবে। আগে কি ছিল, আগে ছিল 686.06 বিলিয়ন ডলার। তাহলে বাড়ালো কত, 4.56 বিলিয়ন ডলার ইনক্রিজ করলো। এত বেশি ডলার ইনক্রিজ করলে কি ঘটনা ঘটবে এবং কারাই বা করলো, কারাই বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বাড়াতে পারে। দেখুন, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বাড়াতে পারে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু নির্দিষ্ট সময় পর পর ইউএসডি আইএনআর, আপনারা যদি ইউএসডি আইএনআরের চার্ট দেখেন, সেই ইউএসডি আইএনআর অর্থাৎ ইউএসডি কেনেন এবং কেনে নিজেদের তহবিলকে বাড়িয়ে রাখে। তো এই মুদ্রা কেনার মাধ্যমে তাদের দেশের শক্তি সে বাড়িয়েছে। তাদের দেশের বলতে এখানে আমাদের দেশের শক্তি বাড়িয়েছে। কোনো বিভিন্ন দেশ বিভিন্ন রকমভাবে ইউএসডি কেনেন, তো আমরা ভারতীয় মুদ্রা দিয়েছি এবং তার পরিবর্তে কিনেছি বা অন্য কিছুভাবে কিনেছি। আমরা এর সঙ্গে সঙ্গে কেবলমাত্র এটাই প্রমাণ করে না, আমরা গোল্ডের আকারেও কিনতে পারি এবং অন্যান্য সম্পদের আকারেও কিন্তু আমরা সমন্বয়ে তৈরি হয় এই যে রিজার্ভটা। তাহলে এই জিনিসটাকে আমরা প্রায় $4.5 বিলিয়ন ডলারের মতো বাড়াতে পারলাম। এটির কি ইতিবাচক প্রভাব ভারতীয় মার্কেটে, এর প্রভাবটা কি, লাভটা কী হবে? প্রথম নাম্বার হচ্ছে, এটা একটা অর্থনৈতিক স্টেবিলিটির প্রমাণ। আপনি বৈদেশিক মুদ্রা কিনছেন যখন নিজের দেশের ইকোনমি ভালো, তবেই তো আপনি বৈদেশিক মুদ্রা কিনবেন। আপনার নিজেরই অবস্থা সাংঘাতিক, তো আপনি বৈদেশিক মুদ্রা কিনবেন কেন? সুতরাং আপনার অবস্থা ভালো, অর্থনৈতিক অবস্থা ভালো, তাহলে এটা কিসের পরিচয়? এটা পরিচয় হচ্ছে ভারতের ইকোনমিক্যাল গ্রোথ এই সময় রয়েছে এবং ইকোনমিক্যাল স্টেবিলিটি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে টাকার স্থিতিশীলতা থাকবে ভবিষ্যতে বা এই মুহূর্তে রয়েছে, এটাই তার প্রমাণ। তাহলে টাকার স্থিতিশীলতা, মার্কেটকে বুঝতে গেলে পরে টাকার স্থিতিশীলতা কিন্তু বুঝতে হবে। ইউএসডি আইএনআরের যে কথাটি আমি বললাম, সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটার। এই ইন্ডিকেটার মানে আপনি ভেবেন না যে মার্কেটে এটিকে লাগিয়ে দিলেন এবং এরপরে বাই সেল ইন্ডিকেটার, তা নয়। এটা একটা অর্থনৈতিক ইন্ডিকেটার। তো সেই অর্থনীতির ইন্ডিকেটার কিন্তু এখানে বাজার কতটা ভালো থাকবে না খারাপ থাকবে, কেমন আমরা স্ট্রং না স্ট্রং নয়, এটা কিন্তু ইউএসডি আইএনআরের চার্ট কিন্তু আপনাকে কথা অনেক সময় বলে দেয় ভালোভাবে, আগে থেকেও কিন্তু জানিয়ে দেয়। তো রিজার্ভ ব্যাংকের এই যে বৃদ্ধি, তার ফলে কি হয়েছে না, আরবিআই প্রয়োজন হলে টাকার দামকে রক্ষার জন্য কিন্তু হস্তক্ষেপ করতে পারবে। আমার কাছে টাকা আছে, আমার কাছে বৈদেশিক মুদ্রা আছে, এবং ইউএসডি আইএনআর মানে হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্থাৎ ইউনাইটেড স্টেটসের ডলারের সঙ্গে আইএনআর অর্থাৎ ইন্ডিয়ান রুপিজের একটা তুলনামূলক আলোচনা, কোন জায়গাতে কার তুলনায় কে কতটা দামি কতটা সস্তা এটাকে বোঝাচ্ছে সেটা। তো আমার কাছে বৈদেশিক মুদ্রা যদি থাকে, আমি কি করব? যদি আমার টাকার দাম কমে যেতে থাকে, তাহলে আমি এটাকে বিক্রি করে একটা ব্যালেন্স করার চেষ্টা করতে পারবো। অর্থাৎ আরবিআইয়ের হাতে যখন এই টাকাটা থাকবে, তখন সে এটাকে অ্যাপ্লাই করতে পারবে নিজের টাকার দামটাকে ঠিকঠাক রাখতে। সুতরাং ওর কাছে যত বেশি এই ভাণ্ডারটা থাকবে, তত বেশি সে কন্ট্রোল করতে পারবে নিজের টাকাকে।
এতে টাকার মানের একটা স্থিতিশীলতা বজায় থাকবে এবং আমদানি খরচ কমে যেতে থাকবে। এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমদানি খরচ কিন্তু কমে যেতে পারে। এর জন্য আস্তে আস্তে বাড়াচ্ছে, মানে এই মুহূর্তে ভালো আছে, কালকে যেটাই থাকবে তা নয়, কিন্তু এই মুহূর্তে রয়েছে এটা কিন্তু ভালো রয়েছে। এইটা দেখে আর কি প্রভাব পড়তে পারে? যদি আপনার ইকোনমি খুব ভালো হয়, আপনার অর্থনৈতিক অবস্থা খুব ভালো হয়, তাহলে বিদেশিরা ঝেঁপে আসবে, যেটা আমরা বেশ কয়েকদিন থেকে দেখতে পাচ্ছেন না, ভিতরের খবরটা কিন্তু ওনারা জানেন যে ইন্ডিয়ার ইকোনমি ভালো, খবরটা আজকে বেরোচ্ছে, কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি যে ইন্ডিয়ার ইকোনমি কিন্তু ভালো। ওরা একটু আগে এন্ট্রি নিয়েছেন, আমরা একটু পরে এন্ট্রি নেবো, এইটুকুই তো, আর তো কিছু নয়। হ্যাঁ, বড়রা এন্ট্রি নেই, তারা পথ তৈরি করে দেখ, আমরা ছোটরা তার পিছু পিছু যাব। এখন ঘটনা হচ্ছে বিদেশি লগ্নিকারীদের জন্য বা বিনিয়োগকারীদের জন্য কিন্তু এটা পজিটিভ সংকেত। তারা ভাববে যে ইন্ডিয়াতে যথেষ্ট ইকোনমিক্যাল গ্রোথ এই সময় রয়েছে, সুতরাং আমরা তাতে ইনভেস্টমেন্ট করব। সুতরাং তাদের কিন্তু আমাদের কি আছে, আমাদের দেশে আসার সম্ভাবনা রয়েছে, যে ফ্লোটা অলরেডি বেশ কিছুদিন থেকে চালু হয়ে গেছে। এফআইরা আবার ফিরতে শুরু করেছেন এবং বিনিয়োগ করতে শুরু করেছেন। এখন তাদের বিনিয়োগে কিন্তু আরও অনেক বাকি আছে। তারা তুলেছেন প্রায় 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি, আর করেছে এই ইনপুট করেছে তো সামান্য কিছু টাকা, সুতরাং এখনও পর্যন্ত প্রচুর স্কোপ রয়েছে। আর কোন সেক্টরে লাভবান হতে পারে বা আর কোন সেক্টরের উপরে একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। বৈদেশিক লেনদেন কিন্তু ব্যাংকের মাধ্যমে হয়। কেবলমাত্র আপনি লোন নিলেন আর আপনি 3টে টাকা জমালেন, এটার উপরে ব্যাংক চলে না, ব্যাংকের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো ব্যাংকের এই যে বৈদেশিক লেনদেন, তার ঝুঁকি কিন্তু কমে যাবে, সুতরাং ব্যাংকের ওপর থেকে চাপ কিন্তু কমে যেতে পারে। যদিও কেবলমাত্র একটা ফ্যাক্টরের উপরে মার্কেট কিন্তু নির্ভর করে না। আমি এখানে একটা ডিসক্লেমার দিতে চাই, যারা এইটুকু শুনলেন তারা এইটুকু শুনে বুঝেছেন না যে মার্কেটকে বুঝে গেছি কালকে বিরাট বেড়ে যাবে এবং আমি এটা টুক করে কিনে নিই। মার্কেট কিন্তু একটা ফ্যাক্টরের উপর নির্ভর করে না। মার্কেটকে আপনাকে বুঝতে হবে এটি একটি খবর মাত্র। এই খবরটাকে আপনাকে প্লে করতে শিখতে হবে যে কেমনভাবে এটাকে ব্যবহার করবেন, এটাকে লং টার্মে এর প্রভাব কী হতে পারে, শর্ট টার্মে কী প্রভাব হতে পারে ইত্যাদি। একটি ভালো খবর, আমাদের অর্থনৈতিক একটা ভালো জায়গাতে রয়েছে তার প্রমাণ। তাহলে শেষ পর্যন্ত আমাদের কি বলো, একটা যদি 2 লাইনে বলতে হয় যে সারাংশ কী হলো, না ভারতের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি হওয়ার ফলে অর্থনীতির পক্ষে খুব অত্যন্ত একটা ইতিবাচক বার্তা দিচ্ছে এবং এটি বাজারে সবল এবং স্থিতিশীল আপনার অর্থনীতির ইঙ্গিত কিন্তু প্রদান করছে। এইটি কিন্তু আপনাকে জানাচ্ছে কে না, জানাচ্ছে হচ্ছে আপনাকে এই রিজার্ভ ব্যাংক, যে রিজার্ভ আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভটা যে বেড়েছে সেটা দাঁড়াচ্ছে। এবারে মার্কেটের দ্বিতীয় নাম্বার খবরটাতে আমরা আসি। দ্বিতীয় খবরটা কিন্তু শুনতে গেলে পরে আবার একটা ডিসক্লেমার দিতে হবে। আমরা একটা স্টক সম্পর্কে বা একটা কোম্পানি সম্পর্কে বলবো। আপনি কিন্তু কালকে সকালে উঠে 9টা 15তে কোম্পানিটি কিনে নেবেন না, আমি কোনো আপনাকে অ্যাডভাইস করছি না। এটি একটি রিমার্কেবল ঘটনা, একটি প্রথম ভারতে ঘটছে, সেই জন্য আমি উল্লেখ করছি এবং মন দিয়ে শুনবেন। আদানি ডিফেন্স এবং অ্যারোস্পেস বলে একটি কোম্পানি আছে, যেটি ভারতের প্রথম বেসরকারি সংস্থা হিসেবে একটি মাইল ফলককে ছুঁলো। সেটা কি করবে না, দেশীয় প্রযুক্তি হিসেবে দেশীয় সমন্বয় এবং সাবমেরিন প্রতিরোধী চুক্তি, যার ইংরাজি নাম হচ্ছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সিস্টেম, এটিকে বানাবে একটি বিদেশি কোম্পানির সঙ্গে, বলা ভালো ইউএস কোম্পানির সঙ্গে, যার নাম হচ্ছে স্পাটন। সেই স্পাটন কিন্তু একটি লিডিং কোম্পানি, যাক সেটি সম্পর্কে পরে আসছি। তো এই বিদেশি সংস্থার সঙ্গে আমাদের একটি বেসরকারি সংস্থা তারা হাত মেলালো এবং নেভির জন্য সাবমেরিনের আপনার হচ্ছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সিস্টেম তৈরি করার জন্য এবং সোনোবয়, যেটা সোনার দ্বারা পরিচালিত, খুব ছোটো একটা জিনিস, যাক সেটা পরে বলছি। তো এই জিনিসটাকে বানানোর জন্য তাদের সঙ্গে একটা চুক্তি করেছে। তার মানে কি ডিফেন্স সেক্টর অলরেডি একটি বুমে রয়েছে, আপনারা জানেন। যুদ্ধের পরিস্থিতিতে আমাদের ভারত সরকারও কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ খাত বাড়াতে পারে। আদানি তাদের সঙ্গে চুক্তি করলো, নৌবাহিনীর বিভিন্ন অর্ডারগুলো কিন্তু তারা পেতে পারেন। এখন এইটুকু শোনার পরেই আপনি কিন্তু খটখট করে টাইপ করতে লেগে যাবেন যে আদানি ডিফেন্স এবং অ্যারোস্পেস কোম্পানিটাকে দেখে এটা কালকে কিনে নেব। কিন্তু আপনি একবার খুঁজে দেখবেন যে এই কোম্পানি বলে কোনো রেজিস্টার্ড কোম্পানি নেই। তাহলে কি করা যাবে সে প্রসঙ্গেও আমরা আসছি, তার জন্য আপনাকে শুনতে হবে। তো কি করছে মার্কিন যে প্রযুক্তি সংস্থা স্পাটন এর একটা সেটা আবার একটা সাবসিডিয়ারি, একটা বড় কোম্পানির অংশ, তার নাম হচ্ছে এলবিট সিস্টেম। সেই এলবিট সিস্টেমের একটা অংশ, যারা পৃথিবীতে এই যে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের একটা লিডিং
আপনার হচ্ছে লিডার বলতে পারেন এই সিস্টেমটা তৈরি করার ক্ষেত্রে। তো তার সঙ্গে চুক্তি হচ্ছে কার? আদানিদের। এটা আদানির একটি কোম্পানি, তার সঙ্গে চুক্তি হচ্ছে দেশীয় পদ্ধতিতে সেই জিনিসটা তৈরি হবে। তো তার জন্য আমাদের সিস্টেম অত্যন্ত ভালোভাবে কাজ করবে। অর্থাৎ আমাদের আপনার কি বলবো যে সাবমেরিন বা নৌবাহিনীর যে বিভাগ, সেই নৌবাহিনী বিভাগ আরও শক্তিশালী হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন সোনোবয় সম্পর্কে আমি ডিটেলে যাব না, শুধুমাত্র একটা ছোট্ট জিনিস, অ্যান্টি সাবমেরিন তো আপনি বুঝতে পারলেন। ওটা মোটামুটি আপনার ওই 5 ইঞ্চি ডায়ামিটার আর 3 ফুট লম্বা একটা ক্যাপসুলের মতো জিনিস, যেটাকে মাটির নিচে দিয়ে কোনো সাবমেরিন আসছে কিনা, জলস্থলের কী অবস্থা ইত্যাদি বিভিন্ন খবরাখবর নেওয়া হয় সোনার টোনার পাঠিয়ে। এইটি হচ্ছে একটা আন্ডার সি ডোমেন অ্যাওয়ারনেস, তার একটা অংশ এনহ্যান্স করার জন্য একটা প্ল্যাটফর্ম বলতে পারেন এটা। দেখ আমি সেটাকে ডিটেলে যাচ্ছি না, কারণ অত বেশি জানার কোনো প্রয়োজন নেই। তো এই অংশদারিত্বের ফলে আদানি কী হয়ে উঠলো? আদানির নাম কিন্তু চকচক করে উঠে গেল। কেন বললাম যে এটা গুরুত্বপূর্ণ মাইল ফলক আদানিদের জন্য? প্রথম বেসরকারি সংস্থা যারা কিন্তু নিজস্ব প্রযুক্তিতে এই সোনোবয় সলিউশন তৈরি করবে, এবং ভারতের যে আত্মনির্ভর ভারত এর যে উদ্যোগ, সেখানে কিন্তু সে ফিট তৈরি হচ্ছে বা সে অংশগ্রহণ করছে। এখন স্বাভাবিকভাবেই কিন্তু ভারত কিন্তু ইতিবাচক প্রভাব পেয়ে, যে আলোচনা করব আমরা, তা স্বাভাবিকভাবেই কী করবে না, এই রক্ষণ ব্যয় অর্থাৎ ডিফেন্স সেক্টরে কিন্তু আমাদের ভারত সরকার কিন্তু প্রচুর টাকা খরচ করার জন্য রেডি হয়ে আছে। তাহলে নতুন নতুন সিস্টেম তৈরি করার জন্য তারা যে অর্ডারগুলো, বড় বড় অর্ডারগুলো কিন্তু আদানি এই সংস্থাগুলো পেতে পারে, এবং আদানির কিন্তু লাভ হবে। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আমরা তো ডিফেন্স সেক্টরে খরচ করছি, সুতরাং একটা গুরুত্বপূর্ণ নৌবাহিনী সেক্টরে, নৌবাহিনী ডিফেন্স সেক্টরে একটা গুরুত্বপূর্ণ জায়গাতেই চলে গেল কে? না, আদানি। নতুন নতুন কোম্পানিগুলোতে যাতে আপনারা ইনভেস্ট করছেন, তার মধ্যেই একটি কোম্পানি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো নৌবাহিনী ডিফেন্স সেক্টরের জন্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এই স্টকটি কিনতে চাই, কী করে কিনব? এই স্টকটি তো আপনি বললেন যে রেজিস্টার্ড নেই, তাহলে কীরকম হবে? এদের একটা মাদার কোম্পানি আছে যার নাম হচ্ছে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড। তারা 10 রকমের ব্যবসা করেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই ডিফেন্স এবং অ্যারোস্পেস। তাহলে সুতরাং আদানি এন্টারপ্রাইজের সংশ্লিষ্ট তালিকাভুক্ত একটি কোম্পানি হচ্ছে এটি। সুতরাং তার জন্য যদি ওই অ্যারোস্পেস যদি বাড়ে, তাহলে আদানি আপনার এন্টারপ্রাইজ বাড়তে পারে। আবার আমি আপনাদেরকে একটা ডিসক্লেমার দিচ্ছি, আপনারা মনে করবেন না আমি এটাকে কিনতে কোনো রেকমেন্ড দিচ্ছি, কারণ কালকে পড়ে যেতে পারে আরও অনেক ফ্যাক্টর। আদানি এন্টারপ্রাইজ কিন্তু কেবল একটি ছোট কোম্পানি নিয়ে তৈরি নয়, তার 10 রকমের ব্যবসা আছে। কোনো একটি ব্যবসা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটাও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আপনারা বিবেচনা করবেন, নিজেরা চার্ট দেখবেন, নিজেরা বুঝবেন। আমি খালি খবরটা আপনাদের সামনে পরিবেশন করলাম, এবং ভিতরটা কেমন করে বুঝতে হয় সেটিকে আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করলাম। আশা করি এই দুটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের ভালো লেগেছে, এবং শুনতে শুনতে আপনাদের মনে হয়েছে যে খবর এভাবেই কিন্তু খুঁজতে হয়, আর খবর এভাবেই কিন্তু বুঝতে হয়। যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখুন যে আপনার ভালো লেগেছে না ভালো লাগেনি। আমি শুধু এইটুকু আপনাদের কাছ থেকে চাই যে ভালো লাগলো না ভালো লাগলো না। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।